বিজেপিতে যোগদানের প্রস্তাব আপ নেত্রী অতীশীকে। অভিযোগের সঙ্গে সঙ্গে অতীশীর দাবি, প্রস্তাব না মানলে তাকে 1 মাসের মধ্যেই গ্রেফতার করা হবে। একই সঙ্গে আগামী 2 মাসে 4 আপ নেতাকে গ্রেফতার করা হবে বলেও দাবি তার। আপের সুরে সুর মিলিয়েছে তৃণমূল, যাবতীয় অভিযোগ মিথ্যে দাবি বিজেপির। অতীশীর বিস্ফোরক অভিযোগ, গ্রেফতারের ভয় দেখিয়ে বিজেপিতে যোগ দেওয়ার চাপ। আপ নেত্রী অতীশীর দাবিতে তোলপাড় দিল্লির রাজনীতি। मुझे भारतीय जनता पार्टी ज्वाइन करने के लिए अप्रोच किया और अगर भारतीय जनता पार्टी नहीं ज्वाइन करी तो आने वाले 1 महीने में ईडी द्वारा मुझे गिरफ्तार कर लिया जाएगा। অতীশীর সংযোজন তিনি তো বটেই, আরো 3 আপ নেতাকে 2 মাসের মধ্যে জেলে ভরার ছক কষেছে বিজেপি। বিজেপি অবশ্য অতীশীর দাবিকে একেবারে উড়িয়ে দিয়েছে। Must be worried that the Aam Aadmi Party's supreme leader, Mr. Arvind Kejriwal, seems to have taken her name and Mr. Saurabh Bhardwaj's name, saying the middlemen used to meet them. If that is the case, their own leader is pointing a finger towards them. His 2 colleagues and other ministers are already in jail. But you just can't turn around and attack the BJP on some false allegation. অতীশীর সুরে সুর মিলিয়ে বিজেপিকে ফ্যাসিবাদী সরকার বলে দাবি তৃণমূলের। এরই মধ্যে আপ নেতা সঞ্জয় সিং এর জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। और ये कोई छोटा मोटा कोर्ट नहीं है, देश की सबसे बड़ी अदालत है जो संजय सिंह जी को आज बेल दे रही है। मुझे लगता है कि आज पूरे देश की लोकतंत्र के लिए बहुत बड़ा दिन है। দিল্লি আবগারি মামলায় ধৃত সঞ্জয়ের জামিনের বিরোধিতা করেনি ইডি। আদালতে বিচারপতির তোপের মুখে পড়তে হয় ইডিকে। কলকাতা টিভি। বাম ও কংগ্রেসের সঙ্গে আসন রফা এখনো চূড়ান্ত হয়নি। তবে কি বাংলায় একলা লড়াই পথে আইএসএফ? জোট না কাটলে একাই লড়াই। খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, ঘোষণা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া এখনো হয়নি। যদি আইএসএফ আন্তরিক থাকে বোঝাপড়ার জন্য, তখন যে আলোচনা হয়ে নির্দিষ্ট হবে নিশ্চয়ই সাংবাদিকদের আমরা জানাবো। আইএসএফ এর দাবি ছিল যাদবপুর লোকসভা কেন্দ্র, কিন্তু বামেরা সেটা মানেনি। যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করে সিপিএম। যাদবপুরে এখনো প্রার্থী দেয়নি আইএসএফ। ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া নিয়েও আইএসএফ শিবিরে দোলাচল চলছে। সেখানে প্রার্থী দেয়নি বামেরাও, আর এখানেই আসন সমঝোতা নিয়ে জট। 7 ফেজে যাদবপুর ইলেকশন আছে, অনেকটা টাইম পাওয়া যাবে। আমরা চাই বিজেপিকে সর্বপ্রথম এখানে বাংলা থেকে পরাস্ত করতে, তার সাথে সাথে তৃণমূলকেও। কিন্তু বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে গিয়ে যদি আমরা নিশ্চিহ্ন হয়ে যাই, আমাদেরকে যদি কর্নার করে দেয়, মেনে নেওয়া যায় না। অবশ্যই আমরা বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। কংগ্রেসের সঙ্গেও পুরোপুরি আসন সমঝোতা হয়নি বামেদের। কোচবিহারে প্রার্থীপদ প্রত্যাহারের প্রস্তাব দেয় বামেরা, কিন্তু শনিবার সেই সময়সীমা পেরিয়ে গেলেও প্রার্থীপদ প্রত্যাহার করেনি কংগ্রেস। বিরোধীদের এরকম জলঘোলা পরিস্থিতিতে খোঁচা মারতে ছাড়ছে না তৃণমূলও। তৃণমূলের পিঠে ছুরি মারার চেষ্টা করতো না এই কংগ্রেস আর সিপিএম। ফলে এই রাজ্যের কংগ্রেস আর সিপিএম এরা হচ্ছে সম্পূর্ণভাবে বিজেপির এজেন্ট। এরা দ্বিচারিতা করছে। দিল্লিতে অ্যাকশন নিলে এজেন্সি খারাপ, পশ্চিমবঙ্গে রাজনীতি করার জন্য অ্যাকশন নিলে এজেন্সি ভালো, এ তো পুরোটাই দ্বিচারিতা হবে। তাই আমরা ওদের ধরছি না। বাংলায় তৃণমূল কংগ্রেসই হচ্ছে ইন্ডিয়া। দিল্লিতে যা ইন্ডিয়া আছে ইন্ডিয়া, বাংলায় তৃণমূল কংগ্রেসই ইন্ডিয়া। এখানে দ্বিতীয় কোনো দল নেই। আর কটা দিন অপেক্ষায় আছি। যদি কংগ্রেস বা লেফটের পক্ষ থেকে কোনো সেই ধরনের সদর্থক ভূমিকা না দেখতে পাই, তাহলে আমরা যাদবপুর সহ বিভিন্ন জায়গাতে আমাদের যেগুলো প্রার্থী দেওয়ার মনস্থির করেছিলাম আমরা প্রার্থী দিব। 21 মার্চ প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে আইএসএফ। প্রথম দফার তালিকা ঘোষণার পরই বামেদের সঙ্গে আইএসএফ এর আসন সমঝোতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। মোট 8টি আসনে প্রার্থী ঘোষণা হলেও এখনো হাতে রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। প্রত্যেকের নজর সেদিকেই। কলকাতা টিভি। কমিশনের স্ক্যানারে দিলীপ ঘোষ, তারপরও ঝড় নিয়ে তার মন্তব্যের জেরে সরগরম রাজনৈতিক মহল। মঙ্গলবারও ঝড়কে সামনে রেখে রাজ্যের শাসক দলকে বিঁধলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কমিশনের স্ক্যানারে দিলীপ, বেফাস মন্তব্যের জেরে কমিশনের সেন্সরে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। উত্তরবঙ্গের ঝড় নিয়েও দিলীপের মন্তব্যে দলের ভিতরে বাইরে বিতর্ক জোরালো হয়। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। কমিশনের নজরদারিতে রয়েছেন ভোটের ময়দানে, কিন্তু দাপুটে মেজাজেই ব্যাট হাঁকাচ্ছেন দিলীপ। মঙ্গলবার ফের ঝড়কে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। বিজেপি ঝড় করেছে নাকি?
ঝড় হলেই টিএমসির একদম পোয়া বার, যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকা ফিরিস্তি, তত টাকা ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছায় না। আয়লার ঝড় হলো, আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে। প্রধান, উপপ্রধান, তার বউ, তার শালা, ভাগ্নে তাদের চলে গেল। যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না। এবার যেন তা না হয়, এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি, এরম যেন না হয়। দিলীপের কটাক্ষের পাল্টা জবাব তৃণমূলের। অসাংবিধানিক, অগণতান্ত্রিক, কুরুচিকর কথা বলায় দিলীপবাবুর কৃষ্টি সংস্কৃতি, তিনি সেটাই করছেন। তা না হলে একটা প্রাকৃতিক ঝড়কে কেউ বিজেপির ঝড় বলে? আপনারা খুব ভালো মতো জানেন, দিলীপবাবুও খুব ভালো মতো জানে, জামফান থেকে, বুলবুল থেকে, জজ থেকে যখন এক একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে তখন মমতা ব্যানার্জি দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় সরকার সেখানেও প্রতিহিংসা পরায়ণতার কারণে সহযোগিতা করেনি। এর আগে আমফান ঝড়ের ত্রাণ নিয়েও দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয় শাসক দল। তৃণমূল যে অভিযোগকে বরাবরই অস্বীকার করে এসেছে। কলকাতা টিভি। শিলভদ্র সুজনকে হেরো মাস্টার বলে কটাক্ষ সৌগত রায়। সৌগতকে পাল্টা আক্রমণ সুজন এবং শিলভদ্রের। দমদম লোকসভা কেন্দ্রের শাসক বনাম বিরোধী প্রার্থীর তরজায় সরগরম দমদমের রাজনীতি। দমদমে চড়ছে রাজনীতির পারদ। সৌগত রায়ের মুখে হেরো মাস্টার। এপ্রিলের শুরুতেই দক্ষিণবঙ্গে দাবদাহ, সঙ্গে চড়ছে রাজনীতির পারদ। 3 প্রার্থীর বাকযুদ্ধে সরগরম দমদম লোকসভার রাজনীতি। শিরোনামে দমদম, প্রফেসরের মুখে হেরো মাস্টার, আর তা নিয়ে সরগরম রাজনীতি। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির শিলভদ্র দত্ত, সিপিএম এর সুজন চক্রবর্তী। তা হঠাৎ করে কেন সৌগত রায়ের মুখে হেরো মাস্টার মন্তব্য? শিলভদ্র তো হেরো মাস্টার, সুজন চক্রবর্তী তাই। ওরা বেশি বক্তৃতা কেন দিচ্ছে? শিলভদ্র বেচারি অ্যাসেম্বলি ইলেকশনে 28,000 ভোটে হেরে গিয়েছে। যে অত ভোটে হারে সে আশা করে, আশা করাটা ঠিক আছে, কিন্তু আশার তো একটা বেসিস থাকবে। শিলভদ্র কোনো আশার বেসিস নেই। সৌগত বাবুর মানুষের কাছে যাবার দম নেই, সেই কারণে হয়তো সব বলছেন। আমরা মানুষের কাছেই যাই, মানুষের পাশেই থাকি, ঘরের মধ্যে বসে লুকিয়ে লুকিয়ে কাজ, থ্যাংক ইউ, এসব আমাদের কাজ না। মানুষের কাছে যাওয়া, মানুষের পাশে থাকা, আমরা সেই কাজই করছি। ওনার হঠাৎ আমাকে নিয়ে পড়তে হলো কেন? ভয় পাচ্ছেন? সৌগত রায়কে পাল্টা জবাব দিয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। সৌগতবাবু বলেছেন আমাকে হেরো মাস্টার। সৌগতবাবু 77 সালে ব্যারাকপুরে এমন নির্বাচন করে গেছিলেন, তারপরে দীর্ঘদিন সৌগতবাবু ব্যারাকপুরে ঢুকতে পারেনি, কারণ সৌগতবাবুকে লোকে ডিগিং মাস্টার বলেছে। সৌগতবাবু অনেক বড় বড় কথা বলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দক্ষিণ কলকাতায় ভোটে দাঁড়িয়েছিলেন। মানে একদম ভীষণভাবে পরাজিত হওয়ার পর মমতা ব্যানার্জির পায়ে ধরে তাকে দলে ঢুকতে হয়েছে। তাই সৌগতবাবু কী বলছেন তাতে না ওনার মানে বয়স হয়েছে এবং উনি বুঝতে পেরেছেন হেরে যাবেন বলে উনি অনেক ভুলভাল কথা বলছেন। ওনার কাছে কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই। এর আগে সৌগত রায় শিলভদ্র দত্তকে মাধ্যমিক ফেল বলে কটাক্ষ করেন। তার জবাবও দেন শিলভদ্র দত্ত। ভোট আসতেই একই ঘটনার পুনরাবৃত্তি। 2019-এর লোকসভা নির্বাচনে দমদম থেকে 5 লক্ষ ভোটে জেতেন তৃণমূলের সৌগত রায়। পরাজিত করেন বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য ও সিপিএম প্রার্থী নেপাল দেব ভট্টাচার্যকে। কলকাতা টিভি। ভোটের প্রচারের মাঝে এবার প্রাক্তন শ্বশুর জামাইয়ের ভাইরাল অডিও ক্লিপ নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে। শ্রীরামপুর লোকসভা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার প্রাক্তন জামাই তথা বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস দুজনের কথোপকথনের ভাইরাল অডিও প্রকাশ্যে। যদিও অডিও ভুয়ো বলে দাবি দুজনেরই, আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। জামাইয়ের সম্পর্ক এখন প্রাক্তন, তবে শ্রীরামপুর লোকসভা নির্বাচনে একে অপরের যুযুধান প্রতিপক্ষ। সেই অর্থে রাজনৈতিক সম্পর্কে জড়িয়েছেন দুজন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কবির শঙ্কর বোস। একজন চতুর্থবার সাংসদ হওয়ার লড়াইয়ে, অন্যজন প্রথমবার লোকসভা ভোটের প্রার্থী। প্রাক্তন শ্বশুর জামাইয়ের একটি অডিও ক্লিপ ভাইরাল, আর তা নিয়েই ভোটের বাজারে শোরগোল। হ্যালো, নমস্কার কবির, আমি কিন্তু খুব চাপে আছি, টিকিটটা নাও। অনেক অসুবিধা আছে,
যা দরকার করো, এসে মালটা নিয়ে যায় কুড়ি পৌঁছে দিতে হবে। তো জানো না, জান চিন্তা নেই, জানতে পারবে না। তৃণমূল এবং বিজেপি দুই শিবিরের লোকসভা প্রার্থীর ফোনালাপ সমাজ মাধ্যমে ভাইরাল। হইচই শ্রীরামপুরে। দুই প্রার্থী যদিও অডিও ক্লিপ ভুয়ো বলে দাবি করেছেন। এটা একদম ফলস। কেউ এটা উদ্দেশ্য প্রণোদিত, অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে আমার নামে বদনাম করার জন্য। হ্যাঁ, আমি তিনবারের সাংসদ, এইবারই এই প্রথম দেখছি এই সমস্ত নোংরামি হচ্ছে। রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করে দিয়েছি। আমি ওই সিপি চন্দননগর কমিশনারেটের কাছেও কমপ্লেন করে দিয়েছি। আমি তাদেরকে ইনভেস্টিগেশন করতে বলেছি এবং যারা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছি। আমি পোর্টালটার আগেনস্টে আমি কমপ্লেন করছি। অথরিটিজের কাছে তদন্ত হওয়া উচিত, যারা কারা এমনি অপপ্রচার করছে, এমনি টাইপস অফ নোংরা রাজনীতি করছে। আর ইলেকশন কমিশনকে অনুরোধ করব, আপনারা ইমিডিয়েটলি এটাকে টেক ডাউন করে এটা পুরোপুরি মিথ্যা অপপ্রচার, এর আগেনস্টে ব্যবস্থা নিন। প্রাক্তন শ্বশুর জামাই পরস্পরের বিপক্ষে, প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে গলা চড়াচ্ছেন একে অপরে। কিন্তু ভোটের বাজারে ভেসে ওঠা অডিও ক্লিপ বিতর্কে এক সুরে কথা বলছে দুই প্রতিপক্ষ। হুগলি থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠেছিল সন্দেশখালী। শেখ শাহজাহানের বেআইনি জমি দখলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এলাকার মহিলারা। এবারে লোকসভা ভোটে সন্দেশখালী তৃণমূল বা বিজেপিকে আর চাইছেন না বলে দাবি বামেদের। সন্দেশখালী মাটিতে লাল ঝান্ডা ওড়ানোর স্বপ্ন দেখছে সেখানকার বাম নেতারা। জমিদার জোদ্দারদের বিরুদ্ধে লড়াই করে ইতিহাসে জায়গা করে নিয়েছিল সন্দেশখালী। তেভাগা আন্দোলনের ইতিহাসে লেখা রয়েছে সন্দেশখালীর বাসন্তী সর্দার, চামু বিশাল, রবিরাম, রতিরামদের নাম। 1353 সালে তেভাগা আন্দোলনের জেরে লাল হয়েছিল হলদি স্রোত। সেই সন্দেশখালী আজ আর নেই, তবে টিকে আছে প্রতিবাদের স্বর। সেই স্বরে ভর করেই ইডি হেফাজতে শেখ শাহজাহান। এবার ঘুরে দাঁড়ানোর লড়াই সন্দেশখালীর। এলাকায় ইতস্তত উঠছে লাল ঝান্ডা। লাল জমানা ফেরার আশা করেছেন সন্দেশখালীর বাম নেতারা। তৃণমূলের বিরুদ্ধে ঝুরি ঝুরি অভিযোগ, ভরসা নেই বিজেপির ওপরও। সেই কারণেই সন্দেশখালীর বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নেতৃত্বে বারবার মিছিল বেরিয়েছে। সেই মিছিলের পথ ধরেই নতুন করে দিন বদলের স্বপ্ন দেখাচ্ছে বাম নেতৃত্ব। লড়াইয়ের ময়দানে জিত নিশ্চিত কিনা জানা নেই, তবে ঝোড়ো হাওয়ায় সন্দেশখালীর ইতিউতি ওরা লাল পতাকারা দিন বদলের আশা যে জাগাচ্ছে তা নিঃসন্দেহে বলা যায়। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। বড়বাজারে বাড়ির একাংশ ভেঙে পড়ায় বিপত্তি। 300 বছরের পুরনো বাড়ি লাগোয়া একটি জমিতে প্রমোটিং এর জন্য দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হচ্ছে। স্থানীয় কাউন্সিলর এবং প্রশাসনকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। দাবি বাড়ির বাসিন্দাদের, তাদের সব রকম সাহায্যের আশ্বাস কাউন্সিলরের। এখনো গার্ডেন ব্রিজ কাণ্ডের ক্ষত দগদগে। এরই মধ্যে ফের শিরোনামে বউবাজার। রামকানাই অধিকারী লেনে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। প্রায় 300 বছরের পুরনো এই বাড়ি লাগোয়া একটি জমিতে প্রমোটিং এর জন্য দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ। পাশের গলিতে বউবাজার মেট্রো, যেখানে এতগুলো বাড়ি ভেঙে গেছে, তার ঢিল ছড়া ডিস্টেন্সের লোকে তার বাড়ি যে কেনা বেচা করুক তার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমার কাছে বড় প্রশ্ন হচ্ছে, যেখানে আমার কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এগুলো আছে কিসের জন্য? আমার এখানে পারমিশন দেবে কেন? যেখানে এক জায়গায় গায়ে গায়ে বাড়ি, বউবাজার মেট্রোর কাণ্ড ঘটে গেছে, এটা তো অনস্বীকার্য ছিল যে এমন ঘটনা ঘটবে। ভেঙে পড়া বাড়িটি এর আগেও ক্ষতিগ্রস্ত হয়, তবে প্রমোটারের তরফে কোনো ক্ষতিপূরণের আশ্বাসও মেলেনি বলে অভিযোগ বাসিন্দাদের। কোনোই না প্রমোটার এসে আমাদের ক্ষতিপূরণের কথাও কোনোদিনও কিছু বলেনি। যদি মানে জাস্ট একটাই কথা বলা হয়েছে যে যা যা ক্ষতি হচ্ছে সেটা পরে সমাধান করে দেওয়া হবে। স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দের দাবি, কলকাতা পুরসভায় বাড়ি তৈরির একাধিক গাইডলাইন রয়েছে, কিন্তু বাড়ি ভাঙার ক্ষেত্রে তেমন কোনো গাইডলাইন নেই। কর্পোরেশন যবে থেকে তৈরি হয়েছে, ডান বাম সব মিলিয়ে কোনো কর্পোরেশনের গাইডলাইন নেই। তো আমার মনে হয় এখন কর্পোরেশনের ভাবার সময় এসছে যে ভাঙতে গেলেও একটা গাইডলাইন প্রয়োজন, এবং গাইডলাইন না করলে পাশের যে এই পুরনো কলকাতার বাড়ি ভাঙার ক্ষেত্রে এক বাড়ি ভাঙতে গেলে আরেক বাড়ি ক্ষতিগ্রস্ত হবেই। মানে সেই ব্যাপারটা আমার মনে হয় সচেতনতার প্রয়োজন আছে।
বাড়ি ভাঙার নিয়ম কেন এতদিন তৈরি হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। কলকাতার বিল্ডিং ডিপার্টমেন্টে কলকাতা পুরসভা তাদের কথা আর আলোচনা করে লাভ নেই। এরকম বহু নিদর্শন রয়েছে। সম্প্রতি গার্ডেন ডিশ আরও কি হয়ে রয়েছে কলকাতা শহর, যত গৃহ, শুধু তো বামেদের 34 বছরের ওপর দোষ চাপাতে হবে না। নিজেরা কি করেছে, করেনি কেন? আমাদের সময় যে আমাদের মেয়ররা যখন ছিল বা আমি যখন আছি, যখন যা কাজ হয়েছে এই কাজ বামফ্রন্টের সময় হয়নি। আর দ্বিতীয়ত বউবাজারের এটা তো প্ল্যান স্যাংশন বাড়ি, তারপর ওরা ডেমলিশ করছিল। ডেমলিশিংয়ে আমাদের খুব একটা কিছু করা যায় না। এখন তাপসদা নতুন ওখানে গেছেন ইডির ভয়ে, গিয়ে ওখানে ভজনা করতে হবে, তাই উনি করছেন। স্বাভাবিকভাবেই এরকম ঘটনাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এই রামকালাই অধিকারী লেনে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। ঝড়ের ধাক্কা সামলে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা উত্তরবঙ্গ। ভেঙে পড়েছে বাড়ি এবং সেই বাড়ির মেরামত করছেন স্থানীয়রা। মিলেছে প্রশাসনের সাহায্য। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টায় ময়নাগুড়ির সাধারণ মানুষ। নিমেষের মধ্যে তছনছ হয়ে যায় এলাকা। তুমুল ঝড়ে লন্ডভন্ড হয় ঘরবাড়ি, রাস্তাঘাট। তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাথা গোজার ঠাই। রবিবারের সেই অভিশপ্ত রাতের পর কেটে গিয়েছে দুদিন। ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের একাংশ। ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন। শুকনো খাবার, পলিথিন সহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে পুলিশ। বাড়ি বাড়ি ঘুরে তৈরি করা হয় ক্ষতিগ্রস্তদের নামের তালিকা। এটা আমাদের জেলা প্রশাসন, যে আমাদের জলপাইগুড়ি জেলা আছে, প্রশাসনের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে যে এখানে যেসব বাড়িগুলো একদম ফুলি ড্যামেজ হয়ে গেছে তাদেরকে যেন আমরা আলাদাভাবে একটা লিস্টেড করি, এবং যেগুলোর মধ্যে একটু কম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আলাদাভাবে লিস্টেড করে পরবর্তী যারা হেল্পের জন্য আসবে এখানে তাদেরকে এই লিস্টটা প্রোভাইড করলে তারা যাতে সহজেই আর কি যাদের অ্যাকচুয়ালি দরকার তাদের কাছে যে সহজে পৌঁছে যেতে পারে, এবং আমাদের তরফ থেকে প্রশাসনের পক্ষ থেকে যতটাই হেল্প করা সম্ভব সেটা যাতে করতে সহজ হয়, তার জন্যই আগে আমরা এটাকে একটা ডিভাইডেড করে নিচ্ছি। ঝড়ে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ির একাংশ। ভেঙে গিয়েছে বহু বাড়ি। ভাঙা বাড়িতে বসবাস করা এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই বাধ্য হয়ে বাড়িঘর মেরামতের কাজে হাত লাগিয়েছেন বার্নিশ পুটিমারি গ্রামের বাসিন্দারাই। প্রশাসনের তরফ থেকে ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, তবে সেটা কতদিনে পাওয়া যাবে তার কোনো সদুত্তর নেই। সামনে বর্ষাকাল, সেই সাথে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর এই কারণে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগেই একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এখন কতদিন সেই সরকারের আশায় আমরা থাকবো? কোন সরকার কি দিবে না দিবে আর কতটুকু যে পাবো কোনো বুঝতে পারতেছি না। এখন দুদিন পরে যে বৃষ্টি হয় তাহলে এই লোকগুলো আমরা কোথায় যাব বাচ্চা কাচ্চা নিয়ে? যতটুকু আমরা পাই মেকআপ নিতে হবে। সরকার তো কোনো কিছু, ভিডিও আসলো, তারপরে রাজ্যপাল আসলো, কিছুই আমাদের বললো না। প্রায় প্রতি বছরই বন্যায় ক্ষতির মুখে পড়েন উত্তরবঙ্গের মানুষ, কিন্তু রবিবারের বিধ্বংসী ঝড়ের জন্য প্রস্তুত ছিলেন না তারা। মুহূর্তের ঝড়ে তছনছ হয়ে যায় সংসার। সেই রাতে সেভাবে ক্ষয়ক্ষতির আঁচ করা না গেলেও সোমবার সকালে সামনে আসে লন্ডভন্ড হওয়ার পরিস্থিতি। সরকারের থেকে তারা সাহায্য প্রার্থনা করেছেন। ধীরে ধীরে এই সমস্ত গ্রাম ছন্দে ফেরার চেষ্টা করছে। তবে থাকবেন কোথায়? কতদিন এইভাবে খোলা আকাশের নিচে পলিথিন মাথায় তারা রাত কাটাবেন? তাই এক প্রকার বাধ্য হয়ে নিজেরাই পরিশ্রম করে নিজেরাই এই সমস্ত ঘরগুলি তৈরি করার কাজ শুরু করেছেন। ময়নাগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।